সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে নতুন একটা ক্লাসের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদ রাজশাহীর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনলাইন স্কুল তোমাদের জন্য একটি নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম বলতে গেলে প্রায় বন্ধ। আমরা তোমাদেরকে আর তোমাদের প্রিয়াঙ্গনে পাচ্ছি না। তোমাদের সেই প্রিয়াঙ্গন থেকে অনেক দূরে। তোমরা কষ্টের মধ্যে আছো, মনোকষ্টের মধ্যে আছো। তার মধ্যেও লেখাপড়ার গতি থেমে নেই। তোমরা যদিও স্থবির বাড়িতে বসে আছো, কিন্তু তারপরেও আমরা চাইছি যে অনলাইন স্কুলের মাধ্যমে অল্প কিছু হলেও, যৎসামান্য হলেও কিছু শিক্ষা আর অবস্থাটি চালু থাক। আমরা তারই আলোকে অনলাইন স্কুল তোমাদেরকে সেই বিষয়গুলো অল্প অল্প করে কিছু কাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ব্যস্ততার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে অলস সময়টা তোমরা বাড়িতে কাটাচ্ছ সেখান থেকে বের হয়ে আসার জন্য। তো আমরা ক্লাস 9-10 আজকে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনায় আসব। তো তোমরা জানো, বাংলা ভাষাকে সুন্দর করতে এবং সৌকর্যমণ্ডিত করতে বা বাংলা ভাষাকে আরও প্রাণবন্ত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নতুন নতুন শব্দ তৈরি করে আমরা বাংলা ভাষাকে আরও সুন্দর করে তুলেছি। বাংলা ভাষা মূলত বিভিন্ন ভাষার শব্দের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে যদি ভাগ করতে যাই তাহলে দেখি যে সেখানে বিদেশি শব্দ আছে। সেই বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বিভিন্ন দেশের ভাষা, যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছেন তাদের বিভিন্ন শব্দ আমাদের এখানে জড়িয়ে আছে। তো তারপরেও আমরা নিজেরা বাংলা ভাষার বিভিন্ন ব্যাকরণের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নতুন নতুন শব্দ বানাই। বাগধারার মাধ্যমে পণ্ডিতদের সেই প্রাজ্ঞ বচনগুলো দিয়ে আমরা বাগধারা তৈরি করে করে ভাষাকে আরো সুন্দর করেছি, সন্ধিবদ্ধ করে সুন্দর করেছি, প্রত্যয় লাগিয়ে লাগিয়ে সুন্দর করেছি, তারপরে উপসর্গ লাগিয়ে সুন্দর করেছি। আরও একটা পদ্ধতি রয়েছে, সমাসবদ্ধতা করেও আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে বাড়িয়ে তুলেছি। তো আমরা সেগুলোর মধ্য থেকেই আজকে একটি বিষয়, সমাস, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আরও সুন্দর করার জন্য এই সমাসের অবদান কিন্তু অনেক বেশি। অনেক বড় বড় বাক্যকে সংকুচিত করে ছোট্ট করে আমরা তুলে ধরেছি এবং ভাষায় প্রয়োগ করেছি। তো আসুন আমরা আমাদের খাতা এবং কলম, পাঠ্য বইটি নিয়ে তোমরা রেডি থাকো। যৎসামান্য হলেও আজকে তোমাদের সমাসের কিছু অংশ আমরা আলোচনা করব। আসলে লিখে নাও সমাস। সমাস খাতায় উঠিয়ে রাখো যে আমরা এই সমাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা দেখি এই শব্দটি আসলে আসলো কোথা থেকে। সমাস মূলত সংস্কৃত একটি শব্দ। সংস্কৃত শব্দের আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাই সম প্লাস ধাতু অস অস, আর আমরা প্রত্যয় একটা পাই অপ্রত্যয়। তবে এই প্রত্যয়টি এই রকম একটি প্রত্যয় থেকে সংক্ষেপে এটাকে নিয়ে আসা হয়েছে। কেমনে হয়েছে? এই যে ঘয়ের মধ্যে অ আছে, ঘ প্লাস অ প্লাস ইয়তে তো হস দেখতেই পাচ্ছ, হস। এখানে এই দুটো আমরা লুপ্ত করে দিই। লুপ্ত করে দিলে শুধু থাকে অ। এই জন্য এখানে অস আর অ যুক্ত হয়ে শব্দটি সমাস শব্দ তৈরি হয়েছে। অস শব্দটির অর্থ হলো অবস্থান। এটি একটি ধাতু। এই অবস্থান, সমভাবে অবস্থানকে সমাস বলা হয়। সমানভাবে একটা জায়গায় অবস্থান নেওয়া একটা শব্দের, সেটাকে সমাস বলা হয়। আমরা সমাস শব্দটির শাব্দিক অর্থ নিয়ে একটু কথা বলি, যে এটা কি কি শব্দে কি কি অর্থে এই সমাস শব্দটি ব্যবহার হয়। আশা করি শব্দটা ভাঙতে তোমরা পেরেছো, এবং এই ভাঙা প্রক্রিয়াটি খেয়াল রাখতে পারলে এবং যে ধাতুটি রয়েছে সেই ধাতুটিকেও চিনে রাখতে পারলে এটি একটি সংস্কৃত উপসর্গ। এই উপসর্গের সাথে ধাতু এবং এই প্রত্যয় যুক্ত হয়ে সমাস শব্দটি তৈরি হয়েছে। আমরা সমাস শব্দটির
আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ নিয়ে একটু কথা বলি। সমাস শব্দটির শাব্দিক অর্থ অনেকগুলো আছে। অভিধান যদি তোমরা ঘাটো, যদি উইকিপিডিয়া ঘাটো, তাহলে দেখবে যে সমাস শব্দকে কত রকম ভাবে অবস্থানে আনা হয়েছে। একটা শব্দ যেমন অর্থ আছে সংক্ষেপ, সংক্ষেপ। আরেকটি শব্দ আছে মিলন। এই যেহেতু এটি অনেকগুলো শব্দকে একসাথে সংক্ষেপ করে দেয়, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, আসন, সিংহাসন, এটাকে আমরা বলে থাকি সিংহাসন। তো এই যে নতুন শব্দটা তৈরি হলো, এত বড় শব্দ না বলে, যেমন যদি আমি বলতাম যে রাজামশাই সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, রাজামশাই সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, তাহলে কেমন বাক্যটি লাগবে, কেমন একটা মনে হবে যে বাবারে কত বড় বাক্য। কিন্তু আসলে সিংহাসন শব্দটি যদি প্রয়োগ করো, তাহলে দেখবে যে বাক্যটি ছোট্ট হয়ে গেছে। শব্দটিকে আমরা একদম সুন্দর করে সাবলীলভাবে ব্যবহার করতে পারি। এই যে সংক্ষেপকরণ, এই সংক্ষেপকরণটাকেই বলা হচ্ছে মিলন। এরপরে একাধিক পদের একপদীকরণ আরেকটি বলা হয়, একাধিক পদের একপদীকরণ। একাধিক, লিখে নিবে এইগুলো, একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণকেও সংক্ষেপে বলা হয়। সংক্ষেপণ মানেই হলো একাধিক পদের একপদীকরণ। অনেকগুলো পদ আমি যে আগে লিখলাম, সিংহ চিহ্নিত আসন, প্রায় 3টা পদ আছে, সেই 3টা পদকে একপদীকরণ করা হয়েছে, একপদীকরণ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সংক্ষেপ করা, মিলন ঘটানো, এই সমস্ত অর্থে সমাস শব্দটির ব্যবহার হয়। তাহলে সমাস আসলে কি জিনিস, প্রাথমিক কথাটা তোমরা বুঝতে পেরেছি যে সমাস আমাদের কাছে এসেছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে বাড়িয়ে দেওয়ার জন্য এবং বাংলা ভাষাকে আরো সুন্দর করার জন্য সমাসের সৃষ্টি হয়েছে। তবে সংস্কৃত থেকে এসেছে। একটি কথা মনে রাখবে যে সমাস মূলত অর্থের উপর ভিত্তি করে, অর্থের উপর ভিত্তি করে সমাস হয়। আর সন্ধি, ওটাও নতুন একটা শব্দ তৈরি করে, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় আমরা বললাম, এটা সন্ধিবদ্ধ হলো, বিদ্যা যোগ আলয়, এটা সন্ধিবদ্ধ, বিদ্যা যোগ আলয়। এখানের আ আর এখানের আ, 2 আ মিলে একটা আ হয়, যেটা আমরা বিদ্যালয়ের লয়ের সাথে লিখে থাকি, বিদ্যালয়। এখানে এই যে আ হচ্ছে, এই আটা 2 আ মিলে একটা আ হয়েছে, এটা ছোট বর্ণে বা ধ্বনির মিলনের মাধ্যমে সৃষ্টি হয় সন্ধি। কিন্তু সমাসটা কিন্তু সন্ধির মতো নয়। সমাস হলো কয়েকটা পদকে একসাথে করে নিয়ে এক পদে পরিণত করা, সেটা অর্থের ভিত্তিতে, নিরর্থক হবে না। যেমন সিংহ চিহ্নিত আসনে আগে রাজা বাদশারা আমাদের বড় বড় চেয়ারে বসতেন, সিংহের মাথা ছাপানো থাকতো সেই আসনের মাথায়, তো বলতো এটা সিংহাসন। তাহলে ওই সিংহাসনে বসে রাজা রাজকার্য পরিচালনা করেন। এই যে অর্থ, একটা অর্থবহতা, এইটার উপর ভিত্তি করে সমাস তৈরি করা হয়েছে, অর্থের সাথে সম্পর্ক। এবং আরেকটি আছে, মূলত সমাস শব্দকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে সৃষ্টি। সংস্কৃত ভাষা থেকে এটি এসেছে। তোমরা দেখবে প্রথম প্যারার মধ্যে, সমাসের আলোচনার প্রথম প্যারার মধ্যেই লেখা হয়েছে যে আমি ওখানে দেখেছি যে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নের জন্য, এসএসসি পরীক্ষার জন্য। সমাসের রীতি এসেছে কোন ভাষা থেকে, বলবে সংস্কৃত ভাষা থেকে। এখন সমাস পড়তে হলে তোমাকে কিছু পরিভাষা জানতে হবে। সেই পরিভাষাগুলো কি? সমাসের কিছু ব্যবহারিক শব্দ আছে, সমাস জানতে হলে তোমাকে সেই ব্যবহারিক অর্থগুলো বুঝতে হবে। যদি ওই জায়গায় প্রথম ধাক্কায় যদি তুমি গরমিল করে ফেলো, তাহলে সমাসকে চেনা খুব কঠিন হয়ে যাবে তোমার জন্য। আসো আমি সেই কথাগুলো তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই দিই। আমি আগে একটা উদাহরণ লিখেছিলাম, সেইটাই আবার আমি রিপিট করছি। সবটা খাতায় লিখে নাও। সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন
সিংহাসন, এই নতুন একটা শব্দ তৈরি হলো। এখন এই জিনিসগুলোর একটা পরিচয় আছে। এই পরিচয়টা যদি তুমি প্রথম থেকে ধরে রাখতে পারো, তাহলে সমাজকে অনেকখানি তুমি হালকা বা চিনে নিতে পারবে। আসো, এইটা আমরা পরিচয়, আমরা নতুন শব্দ আগে পেয়েছি, এটা পেয়ে গেছে। একে বলা হয়, নতুন তৈরিকৃত শব্দটিকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ। আমরা এই যে নতুন শব্দটা পাইলাম, এটা হলো সমস্ত পদ। এই সমস্ত পদকে তুমি আরো দুটো নাম দিতে পারো, সমাসবদ্ধ পদ, সমাস সিদ্ধ পদ, এগুলো বলা যায়। এটাই বেশ তোমাদের পরিভাষা হিসেবে প্রচলিত। দেখো জিনিস যে এই পদগুলো যে আছে, অনেকগুলো পদের সমন্বয়ে এটা তৈরি হয়েছে, একাধিক পদের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। এগুলো কি? এগুলো কি? পুরো 1, 2, 3, 3টা পদ আছে এখানে। এই পদগুলোর স্বাধীনভাবে প্রত্যেকটা পদকে বলা হয় এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা দেখতে পাচ্ছ। এই তিনটাই এক নামে পরিচিত। এটার সাথে লিঙ্ক এটা, এটার সাথে লিঙ্ক এটা। এটার নাম হলো সমস্যমান পদ। আলাদা আলাদা একসাথে নামকরণ করা হয়েছে তিনটার সমস্যমান পদ। কিন্তু সমস্ত পদ যখন আমি বানিয়েছি, তখন কিন্তু এই পদটির ব্যবহার আমার নাই। এটা এবং এটা নিয়ে আমরা এটা তৈরি করেছি, সন্ধিবদ্ধ করেছি। মনে করো যে সন্ধি, দুইটাকে এক জায়গায় সিংহ যোগ আসন সমান অ এবং আ মিলে আ হয়ে সিংহাসন হয়েছে। এখন বলা হচ্ছে যে 1, 2, 3, এই তিনটার স্বাধীন নাম হলো সমস্যমান পদ। এই পদটি, প্রথম পদ পূর্ব পদ এবং লাস্ট এই পদটি পর পদ অবলিক উত্তর পদ, পরপদ বা উত্তর পদ। আমরা দুটো পরিচয় এখানে আলাদা পেয়ে গেলাম, ব্যাসবাক্যের পূর্বপদ আর পরপদ। মোট পদ আছে আমাদের এখানে 3টা। 3 পদকে একসাথে বলা হয়েছে সমস্যমান পদ। প্রথম পদটিকে বলা হয়েছে পূর্বপদ, শেষের পদটিকে বলা হয়েছে পরপদ বা উত্তর পদ। এখন এই 3টা পদ, যেটা আমরা সংক্ষিপ্ত করে যে শব্দটি পেয়েছি, সেই শব্দটির বিশ্লেষণ অংশ যদি প্রশ্ন করা হয় যে বিশ্লেষণ অংশ কোনটা, আমরা এগুলো আশা করি তোমরা লিখে নিয়েছো, বুঝতে পেরেছো, ছকটা এঁকে নিয়েছো। এবার দেখো, এটা আমি শেষ করে দিলাম, উঠাই দিলাম। আমরা এখন একটা পরিচয় লিখবো, এইটা পুরো বাক্যটার একটা পরিচয় লিখবো। সেই পুরো বাক্যটার পরিচয়টা কি, এটা দেখো। আসন এখানে আছে, এখানে দেখো পুরো বাক্যটাকে কি বলে। এই একসাথে পুরো বাক্যটার নাম হলো, আগে সহজটা লিখি, যেটা সবাই জানি আমরা, ব্যাস বাক্য। এটা একটা নাম। অথবা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, অথবা সমাস বাক্য, সমাস বাক্য। কয়টা নাম হলো? 3টা নাম হলো, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হলো এইটা। আমরা ব্যাসবাক্য ব্যাসবাক্য ব্যাসবাক্যই বলি। তো তাহলে 3টা নামের কথাই মাথায় রাখবে, কারণ পরীক্ষা আসতে পারে যে সমাস ব্যাসবাক্যের অপর নাম কি, অথবা বিগ্রহ বাক্যের অপর নাম কি, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে আমি আরেকবার রিপিট করে দেই। এটা হলো সমস্ত পদ, এটাকে সংক্ষেপ করেছি আমরা। সংক্ষিপ্ত পদটির, নতুন তৈরিকৃত পদটির বিশ্লেষণ অংশ, যেটি বিশ্লেষণ অংশ, সেটার পুরো একসাথে নাম হলো ব্যাসবাক্য।
ব্যাসবাক্যের সব আলাদা আলাদা পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদের প্রথম পদটির নাম পূর্বপদ, শেষের পদটির নাম পরপদ। তবে আরেকটা নমুনা মনে রাখবে বৈশিষ্ট্য, যে পূর্বপদ যে সমস্ত পদটি তৈরি হয় সেটি পূর্বপদ এবং পরপদের সমন্বয়ে গঠিত। পূর্বপদ এবং পরপদের সমন্বয়ে গঠিত। এইটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত পদটি তৈরি হয়েছে এটি পূর্বপদ এবং পরপদের সম্মিলিত রূপ। মাঝেরটি লুপ্ত হয়ে যায়। চিহ্নিত শব্দ শুধু নয়, অতিরিক্ত যত শব্দ থাকবে বাক্যের মধ্যে সবগুলো আমি যখন সমস্ত পদ বানাবো, দেখো এখানে সিংহ, দেখো সিংহ, চোখ, আসন, এখানে হয়ের মাঝ থেকে তুমি অ নিবে, তাহলে এটা হস হয়ে যাবে, প্লাস এই আসনের আ, সন্ধি মিলে হয় একটা আ, সিংহাসনে এই যে আ, এই আ। আশা করি আমরা যে পরিভাষা কয়টা ব্যবহার করলাম সেই পরিভাষা কয়টা তোমরা ধরে নিতে পেরেছো এবং লিখেও নিয়েছো, যে আমরা কোন কোন পরিভাষা সমাস করতে গেলে, সমাজকে জানতে হলে, সমাজকে চিনতে হলে আমাদের কোন কোন পরিভাষা জানা একান্ত প্রয়োজন। এই পরিভাষাগুলো আশা করি তোমরা ধরে ফেলবে। এখন সমাস এরকম বহু উদাহরণ রয়েছে। বিলাপ থেকে ফেরত, তারপরে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, বিলাপ থেকে ফেরত, বিলাপ ফেরত, এবার মাঝ থেকে অনেক পদ কিন্তু লুপ্ত হয়ে যায়। আমরা এখানে ব্যাকরণবিদরা, পণ্ডিতরা বলছেন যে প্রধানত সমাস 6টি পদ্ধতিতে হয়। পদ্ধতি কয়টা বললাম? 6টা। মনে রাখবে, মোট পদ্ধতি প্রধানতই বলেছে ওরা 6টা। তাহলে অপ্রধানও কিছু থাকতে পারে ওনাদের পরিভাষা, যেটা তাহলে অপ্রধান সমাস আছে। অপ্রধান যদি থাকে আগেও অসুবিধা নেই আমাদের, তবে প্রধানত আমরা আলোচনা সেই 6টা নিয়েই করব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। তো আসল সেই সমাসগুলোর নামগুলো আমরা একটু লিখে নেই, যে কি কি সমাস নিয়ে আমাদের এই পাঠ্য বইতে আলোচনা হবে। আসলে 1 নম্বর দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস 2 কর্ম ধারয়। লিখছো তো? আশা করি সবাই লিখে নিবে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস। 3 তৎপুরুষ। তৎপুরুষ সমাস। 4 বহুব্রীহি। 4 হলো বহুব্রীহি সমাস। 5 অব্যয়ভাব। বয়ে অব্যয়ভাব। আর 6 হলো বিহু। 6টা লিখে নাও, খাতায় লিখে রাখবে। এখন আমরা এই 6টিকে আরেকবার রিপিট করে নেই। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয়, 3 তৎপুরুষ, 4 বহুব্রীহি, 5 হলো অব্যয়ভাব, 6 হলো দ্বিগু সমাস। এই 6টি সমাস ছাড়াও অপ্রধান সমাস নামে আরো 3টি সমাসের কথা বলা হয়। তাহলে প্রধানত 6 প্রকার সমাস। প্রধানত 6 প্রকার। অপ্রধান সমাস বলতে কোন কোন সমাসকে বলা হয় এখন দেখো। অপ্রধান বলা হয়েছে আরো 3টি। অপ্রধান হলো 3টি। 1 প্রাবীণ, 2 নিত্য, 3 অলোক। প্রাবী, নিত্য, অলোক, এই 3টি সমাসকে বলা হয় অপ্রধান সমাস। তবে আরেকটি মজার কথা এখানে পেয়ে যাবে, সুন্দর একটা কথা পেয়ে যাবে, যে
এই সমাসগুলোকে আমরা যে দুটো পদ আগে পড়লাম, পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদের ভিত্তিতে সমাসগুলোকে একটা ভাগে নিয়ে আসা হয়েছে। কোন সমাস কোন পদ প্রধান, প্রত্যেকটি সমাসে সব পদই প্রধান থাকবে তা কিন্তু নয়। কোন কোন পদকে দেখা যাবে যে পূর্বপদ প্রধান, পূর্বপদের গুরুত্ব বেশি পেয়েছে। তোমাকে যদি বলা হয় যে বলতো মা এবং বাবা এই দুটার মধ্যে গুরুত্বপূর্ণ পার্সনকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি না, দ্বিধাদ্বন্দ্বে ভুগি। একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করো যে তোমার মা তোমাকে বেশি ভালোবাসে না বাবা বাসে, যদি মা বাবা ভালোবাসে অবশ্যই সব বাচ্চাদেরকেই ভালোবাসে, তাহলে ওখানে সমস্যা একটা দাঁড়াবে যে বাচ্চা দ্বিধাদ্বন্দ্বে, প্রথমত দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, আর ওই দ্বিধাদ্বন্দ্বের কারণে ও উত্তর দিতে একটু দেরি করবে। তা আমাদের কিছু কিছু ক্ষেত্রে আছে যে হয় পূর্বপদ, কোনো জায়গায় পরপদ, কোনো জায়গায় দুটোই পদ প্রাধান্য পাবে, কোনো জায়গায় দেখা যাবে যে দুটোর কোনোটি প্রাধান্য পাচ্ছে না। এরকম কিছু কিছু সমস্যা হয়তো বা হতে পারে। তো আমরা দেখবো যে কোন জায়গায় কোন পদটির প্রাধান্য বেশি। আমরা একটা করে যখন ধরবো তখন সহজে এগুলো পেয়ে যাব। তো প্রথমে আমরা আসি আমাদের প্রথম যে সমাসটি সেইটি নিয়ে একটু কথা বলি। আমরা আজকে কতটুকু আমরা শেষ করতে পারবো দেখা যাক। পরবর্তী আমাদের এই সমাসের, এটাকে আমরা মনে করি সমাসের প্রথম পর্বের ক্লাস। হ্যাঁ, এটা সমাস প্রথম পর্ব, হয়তো এরপরে বাকি যে অংশটুকু থাকবে দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব হিসেবে আস্তে আস্তে আমরা যতটুকু সম্ভব আমাদের এই সময় এবং এর মধ্যে আমরা চেষ্টা করব আমাদের জিনিসগুলোকে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প বৈশিষ্ট্যের মাধ্যমে চিনে নেওয়ার। আসুন আমরা প্রথম আলোচনাটি করি। আমাদের প্রথম সমাস দ্বন্দ্ব। তোমরা সুন্দর করে খাতায় এটি লিখো এবং এর পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিব। তবে প্রত্যেকটি জিনিসকে খেয়াল করবে যে পরিচয়গুলো জানার আগে বা বোঝার আগে যদি একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে একটু সহজ করতে চাই তাহলে কেমন হয় দেখো। একটু আমরা সহজ করতে চাইব, উদাহরণ ব্যবহার করি। একটা সহজ উদাহরণ নেই আমরা। মা বাপ, মা বাপ, এই একটা দৃষ্টান্ত আমরা এখানে ব্যবহার করব দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলোকে প্রমাণ করার জন্য। এটা হলো সমস্ত পদ। হ্যাঁ, আমরা যে পরিভাষা পেলাম সমস্ত পদ, সেই পরিভাষার একটা ব্যবহার এখানে করছিলাম। সমস্ত পদ এটা নতুন তৈরি করা শব্দ। এখানে এই ওয়ার্ডটা দেখলে আমরা কিন্তু কিছু কিছু জিনিস লক্ষ্য করতে পারবো। এটার ব্যাস বাক্য যদি হয় তাহলে হবে মা ও বাপ। এটা হলো ব্যাস বাক্য। কি পেলাম? এটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যের কয়টা পদ আছে? হ্যাঁ, 3টা। মা ও বাপ 3টা পদ আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এখানে কোনটার গুরুত্ব বেশি, অবশ্যই তুমি বলবে যে এই দুইজনই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কাউকে আমি খাটো করতে পারি না, কাউকে আমি ছোট করতে পারি না। সুতরাং এই দুটোকে দেখেই আমরা বুঝে নিতে পারি। এখন লাভ আর লোকসান একটা ওয়ার্ড শব্দ দিলাম, লাভ লোকসান। তো দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ বলে লাভ যখনই শব্দটি আসে তখন লোকসানের কথাটি তোমাকে স্বীকার করেই নিতে হবে যে লোকসান হতেই পারে। লাভের সাথে লোকসানের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ওহি আর নকুল, সাপ আর বেজি, একটা আর একটাকে দেখলেই ছো মারে, ধরতে যায়। দুটোর সাথে সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা একটু বিরোধার্থক, শত্রুতার সম্পর্ক, ঝগড়া ফাসাদের সম্পর্ক, একজন আর একজনকে মেরে ফেলার সম্পর্ক। তা এই সম্পর্ক আছে। আমরা এখানে দেখছি যে এটা দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম আমরা এটাকে পেয়েছি পূর্বপদ, তাই না? পূর্বপদ, আর এটা আমাদের কাছে পরপদ। এইটি পুরো তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা যে পরিভাষা ব্যবহার করেছিলাম। এখন বৈশিষ্ট্য নম্বর 1, এটা কি কি বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে
আমরা যদি বৈশিষ্ট্যগুলো কালেক্ট করে নিতে পারি তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ব্যাস বাক্যের সময়। আচ্ছা, আমি এইটা দ্বন্দ্ব শব্দটির অর্থ হলো মিলন বা জোড়া বা যুগ্ম। এটা একটা বৈশিষ্ট্য, ওর শব্দ থেকেই ওই বৈশিষ্ট্যটা আমরা কালেকশন করি। মিলনার্থক শব্দ বা জোড়া জোড়া শব্দ থাকবে, তাহলে জোড়া জোড়া শব্দ, জোড়া জোড়া শব্দের ব্যবহার থাকতে হবে। জোড়া জোড়া শব্দের ব্যবহার হবে, তাহলে দ্বন্দ্ব সমাসের প্রথম বৈশিষ্ট্য যে সবগুলো জোড়া জোড়া শব্দ আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2, আমরা দ্বন্দ্ব সমাসের এই জায়গায় যে কথাটি বললাম কে তোমার কাছে গুরুত্বপূর্ণ, ওই জায়গায় চলে যায়। উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, দুটোরই প্রাধান্য আছে। কোনোটাকে খাটো করা হবে না, মর্যাদার দিক থেকে অপমান করা হবে না, দুটোই সমান মর্যাদার অধিকারী। ঠিক আছে, দুটোই সমান মর্যাদা। বিদ্যুৎ প্রদায় বিদ্যুতের বিঘ্ন ঘটেছে, লাইট খুব সম্ভব কম হতে পারে, তো আমরা চাই যে দুটোই সমান, এই জন্য উভয় পদ প্রধান, দুটো বৈশিষ্ট্য পাওয়া গেল। আর একটি বৈশিষ্ট্য বলি, ব্যাস বাক্য করার সময় দেখেছো একটা ও ব্যবহার করেছি আমরা, তাহলে 3 নম্বর ব্যাস বাক্যে ওটা কি পদ, কে বলতে পারে? ও, হ্যাঁ, অব্যয় পদ। এই ব্যাস বাক্যে ও এবং আর ইত্যাদি ইত্যাদি অব্যয়ের ব্যবহার হবে, ইত্যাদি অব্যয়ের ব্যবহার হবে। ব্যাস, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ও, সবচেয়ে বেশি ব্যবহার করি দ্বন্দ্ব সমাসে ও। 3টি গেল, এরপরে আর কি আছে দেখো, এই ও এর পরিবর্তে এখানে আমরা একটা জিনিস ব্যবহার করেছি, এটার নাম তো নিশ্চয়ই জানো, হাইফেন। তাহলে বোঝা যাচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। এগুলো লেখা হয়ে গেছে নিশ্চয়, হ্যাঁ, লিখে নিয়েছো। এইবার দেখো আমরা আরেকটি বৈশিষ্ট্য তোমাকে দিচ্ছি, 4। এই জোড়া শব্দের মাঝখানে হাইফেনের ব্যবহার থাকবে। শব্দের মানে সমস্ত পদে, সমস্ত পদে লিখে নাও, সমস্ত পদের বা তৈরিকৃত পদের হাইফেন, পদের মাঝে লিখতে পারবে, পদের মাঝে হাইফেন বসবে, হাইফেন বসাতে পারো। তাহলে হাইফেন বসানো আরেকটি বৈশিষ্ট্য হয়ে গেল। তাহলে এখন আমরা রিপিট করতে পারি। দেখো, 1 নম্বরে আমরা চলে গেছিলাম, 1, 2, 3, 4, মোট 4টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। ওকে, আশা করি লেখা হয়েছে। আমরা এগুলো আবার রিপিট করব এখন সবার মুখে মুখে, ঠিক আছে? আমরা লিখলাম বৈশিষ্ট্যগুলো কি, আমরা চিনবো কেমনে সেটা। এবার সংজ্ঞায় কি বলছে, সংজ্ঞাটা দেখো, তোমাদের বইয়ের দিক খেয়াল রাখো। যে সমাসে প্রত্যেকটি পদ, যে সমাসে প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। প্রত্যেকটি পদের প্রাধান্য মানে দ্বন্দ্ব সমাসের ডান পাশে তুমি ব্র্যাকেটে লিখে রাখবে উভয় পদ প্রধান। বাস, এটা হলো আমাদের এই দ্বন্দ্ব সমাসের মোটামুটি একটা পরিচিতি। তবে জোড়া জোড়া শব্দ থাকে, সেইটা হতে পারে। এখানে আমাদের, তোমরা যদি উইকিপিডিয়া দেখো দেখবে মনে হয় 9টা ভাগ করেছে দ্বন্দ্ব সমাসের শব্দ অনুযায়ী, যে কোন জাতীয় ওয়ার্ড দিয়ে দ্বন্দ্ব সমাস হয়, সেই রকম ভাগগুলো তারা তৈরি করে মোটামুটি 9টা করেছে। আমাদের যে পাঠ্য বই সেখানে আমরা পেয়েছি প্রায় 11টির কথা। কোনোটা মিলনার্থক শব্দযোগে, কোনোটা বিয়োগার্থক শব্দযোগে, কোনোটা বিরোধার্থক শব্দযোগে, কোনোটা অঙ্গবাচক শব্দযোগে, যে হাত পা নাক কান এরকম শব্দ জোড়া জোড়া বলি আমরা, এগুলো অঙ্গবাচক হয়। কোনোটা বা ক্রিয়াবাচক শব্দযোগে, কোনোটা প্রায় সমর্থক, যেমন কাপড় চোপড়, চোপড়ের কোনো অর্থই নেই, তারপরেও আমরা বলি, কথার কথা আমরা মিলিয়ে বলে দিই কাপড় চোপড়। আরে ভাত টাত খাবে না,
এই তাঁত, এই যে মিলিয়ে কথা বলি আমরা, এগুলো প্রায় সমর্থক বলা হয়, সমর্থক নয়, প্রায় সমর্থক। তো এই টাইপের শব্দগুলোকে দিয়ে ওরা ভাগ করতে করতে ক্রিয়াবাচক, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া টাইপের শব্দ, যেমন যাওয়া আসা, এই টাইপের কিছু শব্দ আছে। সর্বনাম দিয়ে আছে যেখানে সেখানে, এখানে ওখানে, এরকম সর্বনাম দিয়েও ভাগ আছে। মোট 11টি ভাগ এখানে তুলে ধরা হয়েছে, যে 11 জাতীয় শব্দ যোগ করে করে আমরা জোড়া জোড়া শব্দ নিয়ে নিয়ে এই দ্বন্দ্ব সমাসটির ব্যাসবাক্য এবং নতুন একটা শব্দ তৈরি করতে পারি দ্বন্দ্ব সমাসের মাধ্যমে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আরেকবার স্মরণ করে নিই। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য নম্বর 1, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। বৈশিষ্ট্য নম্বর 2, ব্যাসবাক্যের অব্যয় পদের ব্যবহার করতে হয়। বৈশিষ্ট্য নম্বর 3, সমস্ত পদটির মাঝে একটা হাইফেন ব্যবহার করতে হয়। বৈশিষ্ট্য নম্বর 4, পূর্বপদ পরপদের সাথে দ্বন্দ্ব সমাস মিলনের সমাস, এটিকে মিলনের সমাস বলা হয়েছে, জোড়া জোড়া শব্দ থাকবে। এই যে 4টা কথা যদি তোমার মাথায় থাকে, তাহলে দ্বন্দ্ব চিন্তা আরো সুবিধা হওয়ার কথা। তোমাকে দ্বন্দ্বতে কেউ আটকাতে পারবে? আরে দ্বন্দ্ব মানে ঝগড়া যতই হোক, কিন্তু এইখানে যে মিলন, সমাস পূর্ব মানে মিলন, সমাস পূর্ব মানে যুগ্ম জোড়া, জোড়া জোড়া শব্দ। দ্বন্দ্ব সমাসের অনেক অর্থ আছে, ডিকশনারি খুঁজবে দেখবে কতগুলো অর্থ দ্বন্দ্ব শব্দটি। তা আমরা এখানে সমাস পড়তে গেলে দ্বন্দ্ব মানে মিলন বা যুগ্ম বা যুগল অর্থে ব্যবহার করব, জোড়া জোড়া অর্থে ব্যবহার করব। আশা করি দ্বন্দ্ব নিয়ে আর দ্বন্দ্ব থাকবে না, ঠিক কিনা? সমাস শিখতে 6 মাস লাগে, এই কথাটিকে আমরা একেবারে উড়িয়ে দেবো। নো, সমাজ শিখতে 6 মাস নয়, সমাজ শিখতে 6 মাস নয়, আমরা অল্প কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে সমাজ শিখে ফেলবো, নতুন নতুন শব্দ আমরা বানানোর প্রক্রিয়াটা ধরে ফেলবো। কি দ্বন্দ্ব নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে? দেখো, দ্বন্দ্বর যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তোমার মাথার মধ্যে থাকলে কে তোমাকে আটকায় দ্বন্দ্ব নিয়ে? কেউ আটকাতে পারবে না। আরেকটি দ্বন্দ্বের কথা বলে দিই তোমাকে, শেষ কথা, যেটি আমরা পেয়েছিলাম অপ্রধান সমাসে। আসো, এটা আমি এইটুকু মিশিয়ে দিলাম। হ্যাঁ, দেখো বলছে অপ্রধান সমাসে আরেকটি কথা বলেছিল, অলুক। অলুক, এই অলুক সমাসের কথা বলেছে। অলুক মানে হলো, ব্যাসবাক্য হলো নলুক। নলুক, যেখানে লুপ্ত হয় না, বিভক্তি লুপ্ত হয় না। ব্যাসবাক্যের বিভক্তি যে সমাসে লুপ্ত হবে না, সেই সমাসটার নাম অলুক সমাস। সাধারণভাবে যে সমস্ত সমাসের ব্যাসবাক্যে বিভক্তি লুপ্ত হবে না, সেই সমাসগুলোর নাম হলো অলুক সমাস। তাহলে যদি দ্বন্দ্বে লুপ্ত না হয়, তাহলে অলুক দ্বন্দ্ব। যদি তৎপুরুষে হয়, অলুক তৎপুরুষ। বহুব্রীহিতে হয়, তাহলে কি হবে? অলুক বহুব্রীহি। মানে যেই সমাসের সাথেই বিভক্তি লোপের একটা সম্পর্ক থাকার কথা, সেটা যদি না হয়, বিভক্তি লোপ না হয়, বিভক্তি সমস্ত পদে থেকেই গেল। একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে, আমি উদাহরণ দিয়ে চাইছিলাম যে বলবো আগে, কিন্তু আগে অলুকটাকে লিখেই আমি তোমাদের জানাই দিচ্ছিলাম। আমি দেখো, দুধ আর ভাত, দুটো শব্দ। এই শব্দটাকে আমরা নতুন করে বানাতে পারি দুধে ভাতে। দুধে ভাতে, তাহলে শব্দটাকে কি হয়ে যায়? জোড়া করলে দুধে ভাতে। মাছে ভাতে। মাছে ভাতে কে? মাছে ভাতে কি ইন্ডিয়ান, আমেরিকান? না, মাছে ভাতে বাঙালি। আমরা বলি মাছে ভাতে বাঙালি। এই দেখো, মাছ আর ভাত মূল শব্দ, দুধ আর ভাত ছিল মূল শব্দ। এ বিভক্তি লাগিয়ে শব্দটিকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে দুধে ভাতে যখন শব্দটি আমরা বলি, এই শব্দটি যখন বলি, এই দুটো শব্দ যখন বলি, তখন বিভক্তিটা তার গায়ে লেগেই আছে। আর ব্যাসবাক্য যখন করি, তখন এইরকম হয়, এখানে ও দিয়ে দিতে হয়। দুধে ও ভাতে, দুধে ভাতে। এখন দুধে ভাতে, মাছে ও ভাতে, মাছে ভাতে। এই বিভক্তি কি আমাদের ব্যবহৃত শব্দতে থাকলো না হারিয়ে গেল? হারিয়েছে কি না হারায়নি? থেকে গেছে গায়ে। তাহলে বিভক্তি লুপ্ত হয়নি, এটা নলুক। বিভক্তি লুপ্ত হয়নি,
এই জন্য এটাকে বলা হয়েছে কি সমাস? এই অলুক, এই দ্বন্দ্বের সাথে লেগে গেল, অলুক দ্বন্দ্ব হয়ে গেল। বোঝা গেল কথা? তাহলে আমরা অলুক দ্বন্দ্ব হিসেবে এরকম কিছু কিছু জিনিস পাবো। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। আমরা এই দ্বন্দ্বের পরে আরেকটি সমাস আমাদের আসবে, আমরা সেই সমাসটি নিয়ে পরবর্তী ক্লাসে আশা করি আলোচনা করতে পারবো। কর্মধারায়, কর্মধারায় সমাসেও ঠিক এরকম কিছু বৈশিষ্ট্য নিয়েই আলোচিত হবে। তোমরা কি চাও কর্মধারায়টা আজকে হয়ে যাক? আচ্ছা, ঠিক আছে। কর্মধারায় নিয়ে একটু বলি, দুটো হয়ে থাক তাহলে প্রথম পর্বে তোমাদের কর্মধারায় সমাসটা একটু দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর আমরা কর্মধারায় নিয়ে কথা বলি। তোমরা খাতায় লিখে দাও, দ্বিতীয় প্রকার কর্মধারয়। হ্যাঁ, কর্মধারায় এর বৈশিষ্ট্যগুলো আগে বলবো, নইলে তোমাদের ধরতে আবার সমস্যা হবে। কর্মধারায় সমাসটি, কর্মধারায় শব্দটিকে যদি আমি একটু বলি, কর্ম বা বৃত্তি ধারণ করে যে, কর্ম বা বৃত্তি ধারণ করে যে, সেই শব্দটি হলো কর্মধারায়। এখানে কর্মধারায় পদটি 1 নম্বর বৈশিষ্ট্য শব্দটাকে লিখে দেব। আচ্ছা, বলি আমি, আর তোমরা বৈশিষ্ট্যগুলো আমরা একটু আগে ধরে নেই, তাহলে আমাদের কাছে সহজ হবে। বৈশিষ্ট্য নম্বর 1, এটি কোন পদ প্রধান আমরা এটা আগে দেখব। পরপদ, পরপদ প্রধান লিখেছো? পরপদ প্রধান। কেন পরপদ প্রধান? আমি এখানে একটা উদাহরণ ছোট্ট করে তোমাদের আগে বুঝাই দিই। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখন এখানে আসল কথাটা কি? ফুল, পদ্ম ফুল, নীলের, এটি হলো পদ্মের বিশেষণ। আসল শব্দ এটা, মূল শব্দ পদ্ম, এই জন্য পরপদ প্রধান করেছে। এখানে তুমি ধরে নিতে পারবে যে পরপদ প্রধান কেন আমরা বলবো কর্মধারায় সমাসে। সিংহ চিহ্নিত আসন একটা বলেছিলাম, প্রথম উদাহরণ দেখবো, খেয়াল করবে। ওইখানে আসল কথাটা, যে সিটটা, তুমি যে বসার জায়গাটা, এটাই আসল। আর সিংহ, ওইটা হলো তার বিশেষণ। আসনটা কেমন বলে সিংহ চিহ্ন আছে, সিংহ হাতের উপর ছাপানো আছে, সিংহ মুখটা, সিংহের মুখটা ছাপানো আছে, এই জন্য সিংহ চিহ্ন বলেছে। তো বিশেষণটাকে আমরা গুরুত্ব না দিয়ে এখানে ওই পরের পদটিকে গুরুত্ব দিয়েছে, মূল কথাটিকে গুরুত্ব দেবে, এই জন্য বলেছে এটি পরপদ প্রধান। 2 নম্বর বৈশিষ্ট্য, বিশেষ্য বিশেষ্য প্লাস বিশেষণ, অর্থাৎ পূর্বপদ হয় বিশেষ্য হবে বা বিশেষ্য জাতীয় শব্দ হবে, পূর্বপদ বিশেষণ হতে পারে, বিশেষণ জাতীয় শব্দ হতে পারে, আবার পূর্বপদ বিশেষণ হতে পারে, আবার বিশেষ্যও হতে পারে, ভাইস ভার্সা, একটা আর একটা উল্টা যেতে পারে, এদের আর উদার হতে পারে। হ্যাঁ, সমস্ত পদটি একটি বিশেষ্য পদ হবে। বিশেষ্য পদ হবে সমস্ত পদ, সমস্ত পদটি বিশেষ্য পদ হবে, সমস্ত পদটি। যে চালাক সেই চতুর, ব্যক্তিটাকে বোঝাবে চালাক চতুর। যিনি যিনি মেম তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, ব্যক্তিটাকে বোঝাবে। সিংহাসন, ওই আসনটাকে বোঝাচ্ছে। এইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে যে বিশেষ্য পদ হবে সমস্ত পদটি, আর হলো বিশেষ্য আর বিশেষণ মিলে উল্টাপাল্টা করে এটি তৈরি করা হবে। এবারে চলে যাই আমরা, ওর কিছু টোটকা চিকিৎসা আছে, আমি বলি এটাকে টোটকা চিকিৎসা। ছোট্ট ছোট্ট থিওরি দিয়েছে তোমাদের মনে রাখার জন্য, যে এটা তোমরা মনে রাখতে হলে প্রথম হলো আমি যেই বৈশিষ্ট্যে বলে দিয়েছি বিশেষ্য বিশেষণের কথা, এইটা দিয়ে ওরা বলেছে সংজ্ঞায় সেইটাই কথা বলেছে, যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন
পদের সাথে বিশেষ্যের বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় সেটাকেই বলা হয় কর্মধারয় সমাস। তাহলে বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হবে। দুটো ওই যে বললাম ভাইস ভার্সা হবে, একটার সাথে আরেকটা উল্টাপাল্টা। তাহলে ওই উল্টাপাল্টা থেকেই আমরা এই সমাসটি চিহ্নিত করতে পারবো। এবার টোটকা চিকিৎসাগুলো কী কী, ছোট্ট ছোট্ট টিপসগুলো কী কী। 1 নম্বর টিপস, এখানে অনেকগুলো কিন্তু টিপস দেওয়া আছে, প্রায় 8টা টিপস আছে। 1 নম্বর টিপস, যে চালাক সে চতুর। চালাক আর চতুর, তো এখানে দুটো বিশেষণ পদকে একটা বিশেষ্য বোঝানোর জন্য ব্যবহার করেছে। দেখো, চালাকও বিশেষণ, চতুরও বিশেষণ, কিন্তু চালাক চতুর ব্যক্তিটাকে বোঝাচ্ছে। এই জন্য বোঝানো যে একটি ব্যক্তিকে বিশেষ্যকে বোঝানোটা। টিপস 2, উল্টোটা, দুটো বিশেষণ পদে একটি ব্যক্তি বা বস্তুকে একটা বিশেষ্যকে বোঝাতে পারে। যিনি জজ তিনি সাহেব, জজও বিশেষ্য, সাহেবও বিশেষ্য। জজ সাহেব ব্যক্তিকেই বোঝাচ্ছে। টিপস 3, এইটা খুব গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এটা তুমি পাবে এবং খেয়াল করবে যে এটা বেশ কয়েকটি জায়গায় ব্যবহার হয়েছে। তোমার প্রত্যয়ের একটা ভেজাল আছে এই জায়গায়, এটা তোমাদেরকে একটু সমাধান করে নিতে হবে। আমি উদাহরণটা লিখে দিই আগে। আগে ধোয়া পরে মোছা। এখানে আগে ধোয়া পরে মোছা শব্দটি হলো ধোয়া মোছা। এটা হলো সমস্ত পদ, ধোয়া মোছা হলো সমস্ত পদ। এখানে যে 3 নম্বর টিপসটা বলেছি, কার্যে পরম্পরা বোঝাতে, একটা কাজের পর আরেকটা কাজ। পরম্পরা মানে ধারাবাহিকতা, একটা কাজ করেছো তারপরে আরেকটা কাজ। আগে আমরা থালা বাসন যে খাওয়া দাওয়ার পর ধুই, ধরো বাড়িতে গেস্ট এসেছে, তোমার গেস্টকে খাবার দিয়েছো, সেই গেস্ট খাওয়ার পর তোমার ওই থালা বাসন কিন্তু তুমি তোমার শোকেস থেকে নতুন নতুন থালা বাসন বের করে নিয়ে এসেছো। এখন মা সেই থালা বাসনগুলো আবার তো উঠিয়ে রাখবেন, তাহলে কি করতে হবে, সেই থালা বাসনগুলো আগে মা ধোবেন, ধোয়ার পর র্যাকে রাখবেন, দিয়ে মুছবেন, মোছার পর আলমিরাতে আবার ফিরিয়ে রাখবেন। আমরা কি এই কাজটা আগে করি? বলো, যে আমাদের অতিথির খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পর থালগুছাকে গামছা একটা নিয়ে বা একটা ন্যাকড়া নিয়ে মুছে ফেললাম, মুছার পরে ধুয়ে ফেললাম। মা কানের উপর কয়টা চড় দিবেন? সুতরাং সিস্টেম, ধারাবাহিকতায় তোমাকে করতে হবে। এই ধারাবাহিক কাজ হলো আগে ধোবে তারপর মুছবে, এই জন্য ধোয়া মোছা বলা হয়েছে। তাহলে কার্যে পরম্পরা বোঝাতে দুটো কৃদন্ত বিশেষণ পদেও, দুটো কৃদন্ত বিশেষণ পদেও, দেখো এখানে ওয়ার্ডটি লেখা আছে, দুটো কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। তাহলে এখানে কৃদন্ত বিশেষণ পদ কোনটা তোমাকে বুঝতে হবে। এই পূর্বপদ, পরপদ, আসল দুটো পদ আমি এখানে নিয়ে নিয়েছি। এই দুটো দেখলেই আমি বোঝা যাবে যে সব ব্যাস বাক্যের কোন পদ দুটো দিয়ে আমি সমস্ত পদ বানিয়েছি। ঠিক আছে? তাহলে ধোয়া আর মোছা কৃদন্ত বিশেষণ কেন বললো? প্লেট, থালা, থালার আগে ধোয়া, থালার আগে মোছা। তাহলে মোছা থালা, ধোয়া থালা, তাহলে বিশেষণ হচ্ছে অবশ্যই দুটো পদ। এখন যতক্ষণ তুমি এই দুটো ধাতু চিহ্নিত করতে না পারবে ততক্ষণ কৃদন্ত পদ কি না এটি ধরতে পারবে না। কৃত প্রত্যয় সাধিত শব্দটিকে বলে কৃদন্ত পদ। আবার বলে, কৃত প্রত্যয় সাধিত পদটিকে বলে কৃদন্ত পদ। বোঝা গেল? এখন প্রত্যয় কি, এটা তো আবার ঝামেলা লাগবে যে প্রত্যয় কি স্যার? প্রত্যয় এমনই একটি জিনিস যেটি শব্দের, ধাতুর, মানে শব্দ বলতে নাম শব্দ বা ধাতুর পরে লাগে। চল একটা ধাতু, তারপরে তুমি অন্ত লাগিয়েছো, তাহলে চলন্ত। চল যোগ অন্ত সমান চলন্ত। আর ঘুম
যোগ অন্ত সমান ঘুমন্ত। এটা নাম শব্দ, বিশেষ্য শব্দ, এটা ধাতু অশ্চিন্ত চল। তাহলে এই ধাতু এটাও নাম ধাতু, এটা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি ধাতু, ক্রিয়ার মূল অংশ। এর সাথে লাগা প্রত্যয়, এর সাথে লাগা প্রত্যয়, দুই রকম প্রত্যয় হয়ে গেছে। একটা প্রত্যয়ের নাম হবে কৃত প্রত্যয়, আরেকটা প্রত্যয়ের নাম হবে তদ্ধিত প্রত্যয়। এটাকে আরেকটা নাম শব্দ, অন্য এই অন্তই দিব না, আমি অন্য একটা দিচ্ছি। দেখো অন্ত দিয়ে দিয়ে তো মাথায় একটু ঘোল খাবে। ঘর আমি সমান ঘরামি। এই যে ঘর নাম শব্দ, আমি একটা প্রত্যয়, আমি একটা প্রত্যয়, এটা নাম প্রত্যয়। নাম প্রত্যয় মানে হলো তদ্ধিত প্রত্যয়। নাম প্রত্যয় নামে পরিচয় না, এটা আমি পরিচয়ের জন্য বলি। নাম শব্দের সাথে নাম প্রত্যয়, এই নাম প্রত্যয়টা হলো আসলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ, নাম প্রত্যয় মানে তদ্ধিত প্রত্যয়, এইটা খেয়াল রাখতে হবে যে তদ্ধিত প্রত্যয় বলা। আর এইটা কি, এটার কথা শেষ। তদ্ধিত প্রত্যয় এটা আমাদের আলোচ্য বিষয় নয়। তদ্ধিত প্রত্যয় কি এইটা দেখো, এটাকে বলা হচ্ছে ধাতু, আর এটা হলো কৃত প্রত্যয়। ধাতুর সাথে কৃত প্রত্যয় লেগেছে, ধাতুর সাথে লাগা কৃত প্রত্যয়ের সাথে লাগা ধাতু, এই চলন্ত শব্দ তাহলে কি শব্দ? কৃদন্ত শব্দ সমান কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় লেগেছে তাই শব্দটির নাম হলো কৃদন্ত শব্দ। যদি তদ্ধিত প্রত্যয় লাগতো তাহলে তার নাম হতো তদ্ধিতান্ত শব্দ। প্রথম অধ্যায়ের মধ্যে পড়েছো তোমরা ব্যাকরণে কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, এই পদগুলো ওখানে একটু অল্প প্রত্যয় নিয়ে আলোচনা করেছিল ওরা। আমাদের এখানে এবার চিনতে হবে তোমাকে ধোয়া আর মোছা। যদি ধোয়া মোছা চিনতে পারো তাহলে তোমার কৃদন্ত বিশেষণ কিনা বুঝা। এই দুটো বিশেষণ আগে আমি বলে দিয়েছি, কিন্তু ধোয়া শব্দটির ধাতু কি, ধাতু বের করার আর একটা নিয়ম এখানে, প্লাস তোমাদের একটা টোটকা চিকিৎসা আরেকটা আমি দিয়ে দিই। যে কোনো ক্রিয়াপদ থেকে ধাতু অংশকে পৃথক করতে হলে মধ্যম পুরুষের তুচ্ছার্থক দিয়ে তুমি অনুজ্ঞা করবে। মধ্যম পুরুষ তুচ্ছার্থক, তুমি থেকে তুই, এটি মধ্যম পুরুষ আর এটা হলো তুচ্ছার্থক। এটা সাধারণ, এটা তুচ্ছার্থক। তাহলে মধ্যম পুরুষের তুচ্ছার্থক হলো তুই। তুই দিয়ে ক্রিয়াপদটিকে যদি তুমি অনুজ্ঞা করো মানে আদেশ করো। এখন তুমি লিখছো বোর্ডে, বা লিখছো না, তুমি লিখছো না, তোমাকে স্যার বলছেন এই বোর্ডে যাও, কলম নাও। স্যার কি লিখো বলছে, স্যার তুমি লিখো। কিন্তু তোমাকে যদি তুই দিয়ে বলতো তাহলে কি বলতো? নিশ্চয় তুমি এটি বলতে পারবে যে তুই লিখ, তুই লিখ। এই তুই দিয়ে যদি অনুজ্ঞা করো তাহলে অবশ্যই ধাতু অংশটি, বাংলা ক্রিয়াপদগুলো ধাতু অংশটি তোমার কাছে চলে আসবে। তুই ধর, তুই মার, তুই দে, তুই নে, তুই চল, তুই উঠ, তুই লেখ, হাজার রকমের ওয়ার্ড দিয়ে তুমি ধাতু অংশকে নিয়ে চলে আসতে পারবো। এই মজার তথ্যটি যদি মনে রাখো, বাংলা ক্রিয়াপদের সব ধাতুকে তুমি তোমার কাছে তোমার আয়ত্তে নিয়ে নিতে পারবে। তুই দিয়ে বর্তমান কালের অনুজ্ঞা করবে। তাহলে আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, গিয়েছিলাম দিয়ে যদি বলে যে গিয়েছিলাম এর ধাতু বের করো, তুই কি বলবা? তুই গা না, তুমি কাউকে যেতে বলছো তখন কি বলবো? তুই যা, তুই যা, অন্তস্থ জায়গা। কাউকে খেতে বলছো, তুই খা। এটাই হলো ধাতু। তাহলে তুই দিয়ে অনুজ্ঞা করলেই ক্রিয়াপদের ধাতুটি চলে আসে। এবার তুমি এইটা করো, ধোয়াকে করো। থালা বাসন ধুইতে বলবা, তুমি কি বলবা? তুই ধো, তুই ধো। এটা কি বলবা? তুই মোচ, তুই মোচ, অর্থাৎ থালা মোচ। তবে এখানে আরেকটি আছে, তোমরা ব্যাকরণের যেখানে ধাতু অধ্যায় আছে ওখানে দেখবে যে কোনো কোনো জায়গায় ধুয়ের জায়গায় ধু ব্যবহার করেছে, মোছের জায়গায় মুছ ব্যবহার করেছে। এটিও ঠিক, হ্যাঁ, এটাও সমস্যা নেই, ধুও হয় মুছও হয়। তো শব্দটি আমরা যেহেতু চলিত রীতিতে ধোয়া এবং মোছা বলি, ধোয়া আর মুছা বলি না আমরা, সেই জন্য এখানে এই ব্যবহারটিকে আমরা বলে থাকি যে কৃদন্ত
বিশেষণ, যেহেতু আগে বিশেষণ বলেই দিয়েছি, এটা কৃত প্রত্যয় সাধিত ওয়ার্ড বলেই ধু যোগ আ সমান ধো আ, ধু বা ধো যোগ আ সমান এটা, এই মোচ যোগ আ, এই মোচ যোগ এখানের সাথে তুমি যদি আ লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে এটা। আ প্রত্যয় যুক্ত হয়ে এই দুটো ওয়ার্ড তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের এই কৃদন্ত পদ বিশেষণ কেন এটাকে বলা হলো। তো আমাদের চতুর্থ যেটা আছে 4 নম্বর যেটা টোটকা চিকিৎসার অর্থাৎ 4 নম্বরের ছোট্ট টিপস আছে, সেটা হলো যদি পূর্ব পদে স্ত্রীবাচক শব্দ থাকে সেটি সমস্ত পদ করলে পুরুষবাচক হয়ে যায়। যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা পুরুষ হয়ে গেছে সুন্দর লতাতে। 5 নম্বর টিপস হলো যে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ যদি ব্যাসবাক্যে পাও, যেমন মহান যে নবী, মহান নবী হবে না, হবে মহানবী, ওই শব্দটি চেঞ্জ হয়ে মহানটি মহা হয়ে যাবে। 6 নম্বর সূত্র হলো পূর্বপদে কুবিশেষণ থাকলে, যেমন কু যে অর্থ সেটি কি হয়? কু যে অর্থ বললে শব্দটি হয় পদার্থ। এইখানে পূর্বপদে কু থাকলে এবং পরপদে যদি স্বরধ্বনি অ থাকে, পূর্বপদে কু এবং পরপদে যদি প্রথমে যদি স্বরধ্বনি থাকে, অর্থতে অ আছে, কু যে অর্থতে পদার্থ, এই পদার্থ যদি তুমি বিশ্লেষণ করো তাহলে হবে কু যে অর্থ, এখানে কু আছে, এ অর্থের অ আছে স্বরধ্বনি, তাহলে শর্ত অনুযায়ী মিলে গেছে। তখন এই শব্দটি বলছে যে এটি হয়ে যাবে কি আমাদের কর্মধারয় সমাসের একটি উদাহরণ হয়ে যাবে। কু স্থানে পথ হয়ে যায়, এই পদার্থকে যদি তুমি ভাঙো, এই কু হয়ে গেছে পথ, ক যোগ অর্থ, এই পথ, এই কু চেঞ্জ হয়ে পথ হয়ে গেছে পদার্থ। তাহলে আমরা এই শব্দটা পেয়েছি সুন্দরবদ্ধ করে, কু যে অর্থ পদার্থ। তাহলে যখন আমরা এরকম কু এর শব্দ পাবো, পদার্থ আছে, আর একটা আছে কদাচার আছে, এরকম ওয়ার্ড পাওয়া যাবে। আর 7 নম্বরে বলছে পরপদে যদি রাজা শব্দ থাকে সেটি রাজ হয়ে যায়। মহান যে রাজা, রাজা পরপদে আছে, সেটা রাজ হয়ে যাবে মহারাজ। মহান তো আগেই বলেছে যে মহা হবে, এটা মিলাই নিলাম, ওইটার সাথে এটা চলে আসলো। একটি 8 নম্বরে বলেছে যে তোমরা কোন সময় দেখবে পূর্বপদ পরপদে হয়ে যায়, পরপদ পূর্বপদে হয়ে যায়, এই বিশেষণগুলো চেঞ্জ হতে পারে। এখানে যে উদাহরণটি দিয়েছে, সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু হওয়ার কথা সিদ্ধ আলু, কিন্তু শব্দ দেখো বইতে আলু সিদ্ধ আমরা ব্যবহার করি। যদি বলতাম ভাজা যে আলু, হওয়ার কথা ভাজা আলু, কিন্তু হয়েছে কি আলু ভাজা, এরকম চলে আসবো। এই আলু ভাজা, এটা আলু সিদ্ধ, আলু সিদ্ধ। এজন্যই বলছে যে পূর্বপদ পরপদে, পরপদ পূর্বপদে কোনো সময় এটি চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এটা ঘাবড়ানোর কিছু নেই, মাঝে মাঝে দেখা যাবে। তবে আরেকটি কথা যে কোনো সময় একই ওয়ার্ড তুমি কর্মধারায় পেতে পারো, বহুব্রীতে চলে যেতে পারে, তৎপুরুষও চলে যেতে পারে, এটা ঘাবড়ানোর কিছু নেই। এটা ব্যাসবাক্যের উপরে নির্ভর করবে। অনেক সময় শব্দ যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যের সাথে মিল রেখে ব্যাসবাক্য হয়, এই জন্য এটাকে দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তুমি একাধিক জায়গায় পেতে পারো শব্দগুলো। আমরা আজকে আর কর্মধারায়ের প্রকারগুলো নিয়ে আলোচনা করছি না। আমাদের মোটামুটিভাবে কর্মধারায়ের যে বৈশিষ্ট্যগুলো এবং টোটকা চিকিৎসা বলতে আমি যে টিপসগুলোর কথা বলছিলাম, সেই টিপসগুলো নিয়ে আমি কথা বললাম। আশা করি এটা তোমরা যদি বাসায় নিজেরা একবার রিভাইজ করে নাও, তাহলে মগজে একদম বিশেষ পর্যন্ত তোমাদের এই মাথায় এই কর্মধারায়ের প্রথম বৈশিষ্ট্যগুলো এবং দ্বন্দ্ব সমাসের আর সমাসের পরিভাষাগুলো একদম সুন্দরভাবে, খালি একবার চোখ বন্ধ করবে আর দেখবে যে রব স্যারের কথা মনে হয়ে যাচ্ছে, ওহো স্যার তো এই কথাগুলোই বলছিল, মনে থাকবে আশা করি। তো আজকের মতো আর বিদায়, আর বাড়াচ্ছি না, বিদায়ের দিকে যাচ্ছি। তোমাদের সবসময় উপদেশ দিব, করোনা পরিস্থিতি, কোভিড-19 দিন দিন এটা আরও বিস্তার লাভ করতেছে। যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চল, সুন্দরভাবে বাবা মায়ের সাথে আচরণ, এক জায়গায় থাকতে থাকতে হয় কি একটু মানুষ বিষণ্ণ হয়ে যায়। তো তোমরা আশা করি বিষণ্ণ না হয়ে সময়গুলোকে কাজে লাগিয়ে সময়গুলোকে ভাগ করে নাও, সাবজেক্টগুলোকে ভাগ করে নাও, অল্প অল্প করে পড়ো, বাড়ির কাজে মায়ের সাথে বাবার সাথে সহযোগিতা করে, দেখবে সময় খুব ভালো কাটতেছে। তো এই আজকের যে বিষয়টি সমাসের প্রথম পর্ব, আমরা সেকেন্ড টাইম আশা করি
যে কোনো একটা ক্লাসে বাকি কর্মচারীর প্রকার থেকে আমারও খেয়াল থাকবে, তোমরাও খেয়াল রাখবে যে সেকেন্ড টাইম আমরা বাকি আলোচনাগুলো করে নিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।